হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প সংসার পর্ব 24, অন্তিম পর্ব। লেখিকা সুরাইয়া ইসলাম সাঞ্জি। আমি তাদের দিকে তাকিয়ে উপরে উঠতে নিলে মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে যাই। দৌড়ে রুদ্র আমার কাছে এসে কোলের মাঝে নেয়। কী সব বলতে থাকে। আমি অনেক কষ্টে চোখ খুলে রুদ্রকে কিছুক্ষণ দেখি, তারপর চোখ বন্ধ হয়ে যায় আমার। চারপাশ নীরব নিস্তব্ধতা, মাথা ঝিমঝিম করছে। আমি মাথা ধরে বিছানায় উপরে উঠে বসি। সামনে রুদ্র চেয়ারের উপর বসে বসে ঘুমাচ্ছে। আমার ঠিক পাশের বেডে আকাশ ভাইয়া ঘুমাচ্ছে, আর তার পাশে ঘেঁষে রাইমা আপু দেয়ালে পিঠ থেকে বসে ঘুমাচ্ছে। আমি চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আমরা কোথায় আছি। এটা কোনো হাসপাতাল রুম। পিনপত নীরবতায় মাঝে কেউ পাশের রুম থেকে মাঝে মাঝে একটু কেসে উঠে আবার নীরব হয়ে যাচ্ছে। আমার ডান হাত রুদ্র ধরে রেখেছে। আমি আস্তে আস্তে হাত সরিয়ে নিতে গেলে রুদ্র জেগে যায়। তুমি জাগলে কখন? এখন কেমন লাগছে? আমি মাথা নেড়ে বললাম, ভালো লাগছে। আমরা এখানে কেন? রুদ্র মুচকে হাসলো। তোমাকে ছোট্ট আর একটা এনে পূর্ণতা দিলে আমাকে কি দেবে বলো? আমি তার কথা না বুঝে বললাম, আমার ছোট্ট পূর্ণতা না, একটা ছোট্ট পূর্ণক চাই। আপনার মতো না, আমার তো তোমার মতো একটা মেয়ে চাই, যে কি রাগী হবে, তার আধো আধো ভাষায় তোমার মতো শাসন করবে। আমার দুটো পূর্ণতা চাই। আমি একটু ভেবে বলি, আমার তাহলে দুটোই চাই, একটা ছোট পূর্ণতা আর আপনার মতো একটা পূর্ণ। আমার কথায় রুদ্র মুচকে হেসে ডান হাতটা আমার পেটের উপর রেখে বলে, এখানে ছোট্ট একটা বাবু নিয়ে এসেছি, এবার থেকে আমাকে বেশি বেশি আদর করে দিতে হবে। আমি রুদ্রের কথায় অবাক হয়ে ভ্রুকুচকে রুদ্রের দিকে তাকালে রুদ্র বাঁকা এসে মাথা নেড়ে হ্যাঁ বলে। আমি কিছুক্ষণ অবাক হয়ে পেটের দিকে তাকিয়ে থাকি। এখানে আমার আর একটা সোনামণি আছে। আমি কিছুক্ষণ পর রুদ্রের দিকে তাকাই। খুশিতে রুদ্রের চোখে জল চিকচিক করে ওঠে। আমি দু হাত মেলে দিলে রুদ্র আমাকে জোরে ধরে কপালে চুমু খায়। মেঘ, আজ আমি ভীষণ খুশি। আমার জীবনের সবথেকে খুশির দিন আজকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুখ দেওয়ার জন্য। পৃথিবীতে আপনি বাবা হতে চলেছেন, এর থেকে মধুর বাক্য আর কিছুই হতে পারে না। মেঘ, তুমি কখনো মা হতে পারবে না বলে মা তোমার থেকে আমাকে কেড়ে নিয়েছিল, কিন্তু আজ দেখো আল্লাহ আমাদের সব সুখ দিয়েছে। আজ আমরা পরিপূর্ণ সুখী, আমাদের সংসারে কোনো অপূর্ণতার ছাপ নেই। রুদ্রের কথায় আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। শেষের কথাগুলো আমার চরম সত্যের কথা মনে করিয়ে দেয়। আমি যে মা হতে পারবো না, আর মা হলে মৃত্যুর আশঙ্কা আছে, কথাটা মনে পড়তেই আমার আত্মা কেঁপে ওঠে। না, আমি কখনো রুদ্রকে আর পূর্ণতা ছেড়ে যেতে পারবো না, আর না তো এই সাজানো সংসার ভাঙতে পারবো। আমি রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরি। রুদ্র, আমি আপনাকে ছাড়া কোথাও যেতে পারবো না, কোথাও না। খুব ভালোবাসি আপনাকে। আমার কথা মুচকি হেসে রুদ্র বলে, এই মেঘ, পাগল হয়ে গেলে? কোথায় যাবে তুমি? কি ভাবছো? আগের বার যেতে দিছি বলে এবার যেতে দেব? বাবা মেয়ে মিলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। তখন একটা জিনিস খুব ভালো হবে, আদর করতে গেলে লজ্জায় পালিয়ে যেতে তো পারবে না। আমি রুদ্রের কথায় শব্দ করে কেঁদে উঠি। রুদ্র আমাকে শান্ত করে বলে, আরে বোকা, কাঁদছো কেন? এটা তো আমাদের খুশির দিন, কান্না মানায়? দাঁড়াও তো, রাইমা ফুপি আর বারবার ফোন দিচ্ছিল, ওদের খুশির সংবাদটা দিয়ে দেয়। আমি রুদ্রের কথায় ভয়ে কেঁপে উঠে ফোনটা হাত থেকে কেড়ে নিতেই রুদ্র বলে, মেঘ, এত লজ্জায় পাও কেন বলো তো? মা হবে, এখানে তো খুশির খবর, আর তুমি লজ্জায় কাউকে বলতে দিচ্ছ না। আমি মুখে হাসি টেনে বললাম, এটা এভাবে বলবো না, সবাইকে সারপ্রাইজ দেবো। কয়েক মাস যাক, তারপর পূর্ণতার জন্মদিনে সবাই এই খুশির সংবাদটা দিব। রুদ্র মাথা নেড়ে মুচকে এসে বলে, পাগলি, আকাশ ভাইয়া আর চেনি আপু কেউ সবাইকে বাবু হওয়ার কথা বলতে রুদ্র নিষেধ করেছে, সারপ্রাইজ দেবে বলে। আমি বাসায় এসে রুদ্রের আনন্দ দেখে ঠোঁট টিপে কান্না আটকায়, পূর্ণতাকে শক্ত করে জড়িয়ে ধরি। কি করে বলবো আমার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কতটুকু? আর যদি বলতাম, তবে যে করেই হোক অ্যাবর্শন করাতে। আর আমি কিভাবে পারতাম আমার অনাগত সন্তানকে মারতে? আজ রুদ্রকে যতটা খুশি দেখতে পারছি, তা কি কখনো পারতাম? রাইমাপুর ফুপি আর বাবা আমার সব কিছু জানলেও বাইরের কেউ জানতো না। আর কয়েক মাস পর তাদের জানিলে, তখন রুদ্র জানলে চাইলেও কিছু করতে পারবে না। পেটের উপর হাত রেখে কয়েক ফোঁটা চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি তোকে কখনোই হারাতে দেব না। নিজের প্রাণের বিনিময়ে তোকে এই সুন্দর পৃথিবী দেখাবো।
আকাশ, ভাইয়াস আর জেনি আপু আমাদের বাড়িতে এই 5 মাস ধরে লুকিয়ে আছেন। তারা পালিয়ে আসার পর ছেলেপক্ষ আর মেয়েপক্ষরা অনেক ঝামেলা করে, বাড়ি ভাঙচুর করে। তখন কথায় কথায় জেনির বাবা ফোরকান সাহেব বলেছিলেন, আমরা যে ছেলেমেয়েদের পালাতে সাহায্য করেছি আপনাদের কেন বলবো? তাহলে আপনারা যদি ওদের নামে কেস দিয়ে দেন। জেনির বাবার বোকামির ফলে তারা সত্যি সত্যি কেস দিয়ে দিছে, তাও আবার মানহানি প্লাস নারী নির্যাতন মামলা। সেখানে বলা হয়েছে তাদের মেয়ের সাথে প্রতারণা করে ঠকিয়ে আকাশ পালিয়ে গেছে। কিন্তু এ নিয়ে তাদের বাবাদের কোনো আফসোস নেই, দিন দিন আদালতে যেতে অভ্যস্ত। তবুও দুই বন্ধু তাদের ছেলে মেয়ে কোথায় আছে বলেনি, আর সেই জন্য এতদিন লুকিয়ে এখানে বসে আছে। যতদিন কেস শেষ না হবে ততদিন না বাড়িতে যেতে পারবে আর না বিয়ে করতে পারবে। আর যদি বাড়িতে যায় তবেই দারোগা তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। আকশ আনমনে জানালার কাছে বসে আছে। জীবনটা তার কাছে ভাল লাগে না, তাই হয়ে গেছে। এতদিনে বউ নিয়ে রোমান্স করার কথা, সেখানে এখন ভাই বোনের মতো বাসার ভিতর ঢুকিয়ে বসে আছে। এই জেনি, এক গ্লাস পানি দিবি? জেনি ফোন টিপতে টিপতে বলল, টেবিলের উপর জগ গ্লাস আছে, তুই নিয়ে খা। নতুন একটা মাল পেয়েছি, এটাকে ফুটিয়ে নিস। শালা আমার পিকে কমেন্ট করে, সুন্দরী তুমি কি সিঙ্গেল আছো? জেনির কথায় আকাশের মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে এগিয়ে এসে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, আল্লাহ আমার মতো জীবন তুমি সবাইকে দিও, তাহলে সবাই বুঝবে হোক ব্যাচেলার জামাইদের যন্ত্রণা কতটা কঠিন। বলছিলাম 3 সপ্তাহ অপেক্ষা করতে পারবো না, সেখানে আজ 5 মাস শেষ হলো। জেনি আকাশের কথা শুনে না শোনার ভাব করে ফোন টিপতে বসে থাকলো। ও জেনি শোন না। ওই শুনতে পাচ্ছিস তুই? আকাশ জোরে চেঁচিয়ে উঠলে জেনি চেঁচিয়ে ক্ষিপ্ত গলায় বলে, কানে বসে ভ্যাবা করিস না। কি বলবি বল, শুনতে পাচ্ছি। একটু বাইরে ঢুকে যাবি? পুলিশের ডান্ডা খেতে নাকি? আরে চল না, থেকে ঢুকে যাবো, কেউ ধরতে পারবে না। আচ্ছা যাবো, 2 দিন পর তার জন্মদিন, ওর মার্কেট করতে হবে। যাবো, মেয়েকে জিজ্ঞেস কর কখন যাবে। জেনি কথা শুনে আকাশের মুখে হাসি ফুটে উঠে গেল। গলা চেঁচিয়ে বলে, ও ভাবি, ভাবি সব কখন যাবে? এখানে একটু থাকলে মরে যাবো, আমাকে বাঁচাও। আকাশের চিৎকার শুনে বিরক্ত হয়ে তাকায় আকাশের। আজকাল আকাশের খাবারে নিয়ে বিরক্ত হয়ে গেছে। যখন জেনি বাইরে যেতে চায় তখন নেওয়ার ধারে কাছেও যায় না, অথচ যখন যেতে পারবে না তখন আকাশে যেতে হয়। যত সকালবেলা গোসল করে হায়নার সামনে চুল আসতে গিয়ে হায়নার চোখ পড়ে আয়নার পিঠ রোদ্দ বেডের উপর শুয়ে আমার দিকে তাকিয়েছে। আমি আয়না থেকে চোখ সরিয়ে পিছন ফিরে রোদ্দের দিকে তাকিয়ে জানতে চাইলে মাথা নিয়ে না বলে কি বলছে হাসি। আমাকে আজকাল বিরক্ত লাগে, 5 মাস গালে হাত হয়ে গেছে, নাক ফোটা আজকাল তোমার চেহারার চমচমে। আচ্ছা বলো, মেয়েদের সবাইকে কি বেশি সময় বেশি সুন্দর লাগে? আমি রোদ্দের কথা তবু রমণী এত সুন্দর দেখে অমন করে না, পাগল হয়ে যাবে। যদি এই সময়টা আমার সুন্দর লাগে তাহলে আমি দুটো সন্তান না 5টা সন্তান চাই। অন্তত 2 বছর তোমার এই সৌন্দর্য তো দেখতে পেলাম। তিনি আপনার রোদ্দের কথা শুনে ভাই, তোরা বাচ্চা পয়দা করবি আর আমরা পুপিরা সবগুলো দেখে রাখবো। একদিন সর্বোচ্চ সন্তানের বাবা হয়ে গিজ বুকে নাম লেখাবি, আর সাথে আমার ছোট করে নাম থাকবে, এই সেই মহিলা যে সর্বোচ্চ সন্তান লালন পালন করেছে। হ্যাঁ, কত সুন্দর কথা। যিনি আপুর কথায় তাল মিলিয়ে রোদ্দ বলে, তুই চাইলে আসতে আমার কোনো আপত্তি নেই, একমাত্র বান্ধবীর আবদার বলে কথা। আমি তাদের কথা শুনে লজ্জায় মাথা নিয়ে বললাম, এসব কথা বলো তোমরা, থাক ভাই, তোর এত কিছু করতে হবে না, আগে বইয়ের লজ্জা কমা। আর শোন, যা বলতে আসছিলাম, কাল তো পূর্ণতার জন্মদিন, তাই সবাইকে জানিয়ে দিস। আর মেঘের এই অবস্থায় মার্কেটে যেতে হবে না, তাই আমি রাইমাকে ফোন করে বিকেলে আসতে বলেছি, আর বাকি সবাইকে আসতে পারে। আমি জেনে মাথায় কেঁপে উঠি। রাকিব ভাইয়ের মা অসুস্থ থাকায় তাদের গ্রামের বাড়ি এতদিন ছিল বলে শুধু আনতে পারে। আজ রাইমা আসলে কীভাবে সামনে সব কিছু বলে দেয়।
বিকেলে জেনিয়াপু আর আকাশ ভাইয়া মার্কেটে চলে যায়। সেখানে রাইমা আপু তার বাসা থেকে আসে। আমি বেডের এক পাশে হারাম দিকে গল্প করতে রুদ্র উঠে বসে শুয়ে তার বুকে পূর্ণতাকে বসে আছে। পূর্ণতা আজকাল অল্প অল্প করে মা বাবার দাদু বৌদি হয়। কয়েকবার হেঁটে যায় আর ঢপ করে বসে পড়ে। মাঝে মাঝে রুদ্র আমার পিঠে খিলখিলিয়ে যায়। আজকাল পূর্ণতাকে নিয়ে আমাদের খিটখিটে লেগেছে। আমি গল্প পড়তে পড়তে রুদ্রের দিকে তাকিয়ে বললাম, বুঝলাম রুদ্র, সংসার মানে শূন্য। যেখানে কে আসলো কে গেল সেখানে রইল না। আর সংসার কার জন্য বসেছে। তাই কখনো ভেঙে পড়বে না। এই সংসারকে বাঁচিয়ে রাখতে নতুন নতুন মানুষকে মেনে নিয়ে পাশের প্রিয় মানুষের সাথে মিশে রাখতে হবে। আমার কথায় হাগামাতা না পেয়ে রুদ্র তাকিয়ে থাকে। হঠাৎ লাফিয়ে ওঠে। পূর্ণতা পিঠের উপর বসে বমি করছে। ভরা পেটে পিঠের উপর নিয়ে নাড়াচাড়া দেওয়ার জন্য এমনটা করছে। আমি রুদ্রের অবস্থা দেখে কিলকিলে হেসে উঠি। আমাকে হাসতে দেখে পূর্ণতা হাত পা জোরে জোরে নাড়িয়ে হেসে ওঠে। মনে হচ্ছে সে বহুত ভালো কাজ করে। রুদ্র কিছুক্ষণ আমার দিকে আবার কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে বলে, মা মেয়ে দুজনেই আমার বিপক্ষে। এসব সব বিপক্ষ দলের ষড়যন্ত্র। রুদ্র তাওয়াল নিয়ে ওয়াশরুমে শাওয়ার নিতে যায় আর আমি পূর্ণতাকে খাটের উপর শুইয়ে ঘুম পাড়াই। তখনই রেগে মেগে রাইমা আপু আসে। মেঘ, এসব কি শুনছি? তুমি প্রেগনেন্ট আর আমাকে জানাও নাই? তুমি কি করে এত বড় সত্যি লুকালে? তুমি কি সব ভুলে গেছো? কি হতে পারে এর পরিণতি? আমি রাইমা আপুকে আর বলার সুযোগ না দিয়ে বারান্দায় টেনে নিয়ে আসি। রুদ্র শাওয়ার নিচ্ছে। যদি শুনতে পায় গন্ডগোল বেঁধে যাবে। বারান্দায় নিয়ে এসে ফিসফিসে বলি, আপু আমি কিছু বলিনি, সব মনে আছে আমার। তুমি এসবে রুদ্রকে বলো না, তাহলে ও আর কিছু বলার সুযোগ রাখবে না, বাচ্চা নষ্ট করাবে। আমি আমার সন্তানকে হারাতে পারবো না। হাতের ইশারায় রুমের দিকে ইশারা করে বললাম, ওই দেখো তো, রুমে প্রত্যেকটা খেলনা দুটো দুটো করে কিনে সারা রুম সাজিয়ে রেখেছে। রুদ্রের এমন ছেলে মানুষই আমি আর কখনো দেখিনি। ওর এত খুশিগুলো কি করে কেড়ে নেব বলো? রুদ্র যদি এসব ব্যাপারে জানতে পারে তবে ও খুব খুশি পাবে। সাথে আমাদের অনাগত সন্তানকে মেরে ফেলে আমাকে বাঁচিয়ে রাখতে দ্বিতীয়বার ভাববে না। কিন্তু আমি আমার জীবনের বিনিময়ে বাবুকে চাই। মেঘ, তুমি একবার ভেবো, তোমার কিছু হলে ভাইয়া কি করে বাঁচবে? আর পূর্ণতার কি হবে ভাবতে পারছো? আমরা সবাই ওকে আদর করলে ও কিন্তু কতক্ষণ আর সেটা থাকবে? ও তোমার মতো অন্য কারো কাছে ভালো থাকবে? আমি চোখের জলটুকু মুছে বললাম, আমি আর কিছু ভাবতে চাই না আপু। আমি রুদ্রকে খুশি রাখতে চাই। বাঁচতে পারবো কিনা জানি না, তবে শেষ কথাটা রেখো, রুদ্রকে কিছু জানাবে না, তোমার পায়ে পড়ি। আমি কথা বলে চলে আসতে নিলে ধমকে দাঁড়ায়। কালো টি শার্টে রুদ্র আমাদের দিকে তাকিয়ে আছে। দু হাতে দুটো কফির মগ। রুদ্র কফির মগটা পাশে রেখে আমার পাশ ঘেঁষে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই ভাবলি কি করে আমি আমার সন্তানকে মেরে ফেলবো? আমার কি ওর জন্য মায়া নেই? কিন্তু আমার তোমাকে চাই। আমি তো তোমার সব কথা রেখেছি। তার বিনিময়ে তুমি আমাকে এরকম শাস্তি দিতে পারো না। এত বড় সত্যিটা লুকিয়ে রাখলে। আমার কথা একবারও ভাবলে না? আমি কখনো তোকে ক্ষমা করব না, কখনো না। রুদ্র রাগে সেখান থেকে রাগে দরজায় লাথি মেরে চলে যায়। পিছন পিছন রাইমা আপু রুদ্রকে ডাকতে ডাকতে তার দিকে ছুটে যায়। আজ বাসায় থমথমে পরিবেশ। ফুপির বারবার কল দিয়ে যাচ্ছে। আমার ধরার মতো সাহস হচ্ছে না। কিছুক্ষণ আগে রুদ্র আমার হাত ধরে তার জীবন ফিরিয়ে দিতে বললেও আমি তার কথাই বলেছি, অ্যাবর্শন বাদে যে কোনো কথা মেনে নিব। যদি আমাকে জোর করে, তবে সারা জীবনের জন্য এই বাসা ছেড়ে চলে যাব। অন্তত আমার সন্তান তো বেঁচে থাকবে। আমার কথা শুনে রুদ্র রাগে রুমের সব জিনিসপত্র ভেঙে রুম থেকে বেরে চলে গেছে। আমি ক্লান্ত শরীর নিয়ে পূর্ণতার পাশে শুয়ে পড়ি। পূর্ণতাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে কারো কান্নার শব্দ ঘুম ভেঙে গেলে দেখি রুদ্র আমার পাশে শুয়ে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদছে। রুদ্রকে এমন অবস্থায় দেখে মনটা হু হু করে কেঁদে ওঠে। আমি উঠে বসতেই রুদ্র আমার কোলে মাথা রেখে ছোট্ট বাচ্চাদের মতো বলে ওঠে, মেঘ, আমাকে ছেড়ে কোথাও যেও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। চোখে জলটুকু মুছে আবার কড়া গলায় বলে উঠল, তোকে আমি কোথাও যেতে দেবো না, কোথাও না। এত সাহস তোর হয় কি করে আমাকে ছেড়ে চলে যাবি? এতটুকু বলতে হু হু করে আবার কেঁদে। রুদ্রের চোখের পানি দেখে আমিও ডুকরে কেঁদে উঠি।
আজ 2 মাস পার হয়ে গেছে। এই 2 মাসে রুদ্র বেশ পরিবর্তন হয়েছে। প্রয়োজন ছাড়া কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে হু হা বলে উত্তর দেয়। জেনি আপু আর আকাশ ভাইয়া আজ চলে যাবে। 1 সপ্তাহ পর তাদের বিয়ে। তাদের নামে যে কেস চলছিল সেটা এখন বন্ধ। সেখানে দারোগার মেয়ে নাকি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, তাই তারা কেস তুলে নিয়েছে। জেনি আপু চলে যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে কান্না করেছে। রুদ্রকে সব কিছু বুঝিয়ে দিয়েছে যাতে আমার সাথে ভালোভাবে কথা বলে। আমি ডাক্তারের কাছে যাচ্ছি চেক আপের জন্য। রুদ্র সাথে করে নিয়ে আসলে হাসপাতালের ভিতরে ঢুকে রাইমা আপুকে ডেকে তার সাথে পাঠিয়ে দিয়েছে। ডাক্তার আজ চেক করে রাইমা আপুর দিকে তাকিয়ে বলে, ডাক্তার রাইমা, মিসেস রুদ্রের কন্ডিশন খুব ভালো। নিয়মিত ওষুধ খেলে মনে জোর রাখলে আশা করি কিছু হবে না। সামনের মাসে আবার একটু আসবেন, তাহলে বুঝতে পারবো সম্পূর্ণ আশঙ্কা মুক্ত হয়েছে কিনা। আজ রুদ্র একটু সাধারণ ব্যবহার করলেও প্রতিদিনের মতো আজও রাতে রুমে আসেনি। আমি জেগে বসে আছি, রুদ্র আসলে কথা বলবো। ওই এমন করলে কখনোই মন জোর করতে পারবো না। আমি বারান্দায় বসে অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ি। রাতে কপালে কারো স্পর্শ পেয়ে চোখ মেলে তাকাতে দেখি রুদ্র আমার সামনে বসে আছে। আমি রুদ্রকে দেখে উৎসাহ গলায় বললাম, জানেন আজ ডাক্তার কি বলেছে? রুদ্র গম্ভীর গলায় উত্তর দিল, জানি। আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম, এমন করছেন কেন? আমার আপনাকে এখন খুব প্রয়োজন, আর আপনি এমন কেন করছেন? রুদ্র আমার কথার উত্তর না দিয়ে বলল, সেদিন বই পড়তে পড়তে ওই কথাগুলো মানে কি এটা ছিল মেঘ? তুমি কেমন করে ভাবছো তুমি চলে গেলে আমি অন্য কাউকে মেনে নিতে পারবো? আমি নিজেই তো মরে যাব। তুমি ভুলে গেছো সংসার হয়তো থেমে থাকে না, কিন্তু থেমে থাকে মানুষের মন। আর 2 দিন পর আকাশ ভাইদের বিয়ে। তারা খুব আফসোস করছে আমরা যেতে পারবো না বলে। রুদ্রকে বারবার ফোন করে জিজ্ঞেস করছে কখন কোনটা করবে তাকে। রুদ্র কিছু বললে উত্তরে একগাল হাসি দিয়ে বলে, দোস্ত রাগ করিস কেন? জীবনে প্রথম বিয়ে, আমি কি এসব নিয়ম টিয়ম জানি? তাছাড়া আমার সব কিছুতে তুই যত উপদেশ দিচ্ছিস সব কিছু ভালো হয়েছে। রুদ্র এই কদিনে স্বাভাবিক ব্যবহার করা শুরু করেছে। আমাকে হাসি খুশি রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। ফুপি, বাবা, শাশুড়ি মা প্রথম প্রথম রেগে থাকলেও এখন রিপোর্ট সাধারণ শুনে সবাই খুশি। ফুপি ছোট ভাবিদের বেশ কাঁথা পাঠিয়েছেন। সেই সাথে রাইমা আপু সুন্দর সুন্দর ডিজাইনের খাতা দিয়ে গেছেন। রাইমা আপুর কথা মনে পড়তেই তাকে ফোন দিতে বলে, মেঘ, আমি আরও কিছু কাঁথা বানিয়েছি, এখন ভাবছি এগুলো কি করে দেবো। 2 দিন খুব ব্যস্ত থাকবো, তারপর দিয়ে যাব, কেমন? আর তুমি নিয়মিত ওষুধ খাবার ঠিক মতো। আমি রাইমা আপুর কথার উত্তর না দিয়ে বললাম, আপু, বাবুদের এত কাঁথা লাগে? তাছাড়া পূর্ণতার কাঁথাও তো আছে। আচ্ছা শোনো, আমি একা একটা কাঁথা সেলাই করছি, যেখানে আমার রুদ্রের আর পূর্ণতার নাম লিখেছি। এখন রুদ্র চাচ্ছে মেয়ে হলে মেঘলা নাম রাখবে আর ছেলে হলে পূর্ণ। কিন্তু কাঁথার শেষে কি নাম লিখবো বলো তো? আমার কথায় রাইমা আপু হেসে দিয়ে বলে, তোমরা দুজনেই পাগল হয়ে গেছো বুঝলে। তুমি কাতার নামের জায়গায় ফাঁকা রাখো, বাবু হওয়ার পর লিখো কি নাম লিখবে। ইস, আমি কি বোকা, ভাবছিলাম দুটো নামেই লিখে রাখবো। আর তো মাত্র 2 মাস পর পরে লিখতে পারবো। আমার জেনি আপুদের বিয়ে যেতে ইচ্ছে করলে রুদ্রকে বলি, প্রথমে নিষেধ করলেও পরে রাজি হয়। এই অবস্থায় গাড়িতে যাওয়া ঠিক হবে না, তাই লঞ্চে যাব। ঢাকা থেকে অনেক লঞ্চ বরিশালে যায়। সেখানে একটা লঞ্চের কেবিন রুদ্র বুক করে রেখেছে। গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ পেয়ে ভাবতেই গা শিউরে ওঠে। ফুপি এই অবস্থায় যেতে নিষেধ করেছিল, সাথে জুড়ে দিয়েছিল কিছু আদি নিয়মগুলো। এই অবস্থায় বের হলে নাকি মানুষের নজর পড়ে, কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে ফুপি মাকে রাজি করায়। রাইমা আপু প্রথমে বকলেও ওখানে যাওয়ার পর আরও হাসি খুশি থাকতে পারবো ভেবে কিছু বলেনি, কিন্তু সবার করা নিষেধ, বিয়েতে যেন লাফালাফি না করি। আজ মেঘলা আকাশ, চারপাশে প্রকৃতির দমকা হাওয়ায় জানান দিচ্ছে আজ কাল বৈশাখী ঝড় হতে পারে। আমি কেবিনের জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছি। আমার জীবন কাঁথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে। রুদ্র পাশে পূর্ণতাকে কোলে নিয়ে কিছু খাবার আনতে গেছে। হঠাৎ পাশে রুদ্র ফোন বেজে ওঠায় দেখি আকাশ ভাইয়া কল দিচ্ছে। হ্যাঁ রুদ্র, শোন, আজকে তো ভাইয়া আমি মেঘ। রুদ্র বাহিরে গেছে। ওই তো আসছে, এই নেন। রুদ্র, এই শোন না ভাই,
আজকে জেনির বোনেরা আসবে, ওদের তো আমি এতকাল বোন ডাকছি, এবার কি শালি বলতে হবে নাকি বোন ডাকলে মাইন্ড করবে? আরে ভাই তোর যা খুশি ডাক, এবার ফোন রাখ, আমরা আসতেছি, তারপর দেখা যাবে, রাখছি। ওই ওই ফোন কাটিস না, আর একটা কথা শোন, জেনি এখনো আমাকে আকাইশই বলে, ওরে কি করলে আর ডাকবো না বল তো? তুই বিয়ের ঠেলায় পাগল হয়েছিস বুঝছিস? আচ্ছা শোন, জেনিকে তুই আগের মতো করে জেনি 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 সেনি ডাক, দেখবি ও শুধরে যাবে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। রাখছি এখন, লঞ্চ ছাড়ছে। ফোন কাটতে এতক্ষণ চেপে রাখা হাসি হাসতে থাকে। আমাকে হাসতে দেখে বলে, হুম, তোমরা দুজনে প্রশ্ন করতে করতে আমাকে পাবনায় দিও। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে বসি, ওয়াশরুমে যেতে হবে। জ্বর উঠেছে, বাইরে নামতে ভয়ার্থ করলেও আমি গুটিসুটি পায়ে নামতে নিলে রুদ্র উঠে বসে, আমাকে ধরে ওয়াশরুমের দিকে নিয়ে আসে। আজ পেটে খুব ব্যথা করছে। এখনো তো 2 মাস বাকি, তবে কিসের ব্যথা? কিছুক্ষণের মাঝে ঝড় ভয়ঙ্কর রূপ নেয়। ঝড়ের জন্য লঞ্চের ভিতরে বসা মানুষ এপাশ থেকে ওপাশ যাচ্ছে। আমি রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরি। রুদ্র আমার বাহু ধরে শান্ত হতে বলে কেবিনের দিকে পা বাড়ায়। হঠাৎ লঞ্চের ভিতরে বিকট আওয়াজ, শব্দ শোনা যায়। সবাই চিৎকার চেঁচামেচি করছে। ইঞ্জিন রুমে আগুন লেগেছে। আমি ভয়ে রুদ্র বাহু শক্ত করে ধরি। লঞ্চ একপাশ থেকে পানি ঢুকতে শুরু করেছে, অন্য পাশে আকাশ ধরেছে। হঠাৎ আমি পূর্ণতা পূর্ণতা বলে চিৎকার করে উঠতেই রুদ্র কেবিনের দিকে দৌড়ে যেতে শুরু করে। কেবিনের ওই দিকটায় আগুন ধরেছে। আমরা যে পাশটায় এখানে থেকে অনায়াসে নদীতে লাফিয়ে পড়ে জীবন বাঁচানো যায়। রুদ্র সেখান থেকে আগুনের দিকে যাওয়া ধরলে কিছু লোক ওকে টেনে ধরে রুদ্র ওদের ধাক্কা মেরে কেবিনের ভিতরে ঢুকে। কেবিনে ঢুকতে কিছুক্ষণের ভিতর আমাদের কেবিনে আগুনে জ্বলে ওঠে। আমি চিৎকার দিয়ে সেখানে বসে পড়ি। চোখ জ্বলছে, মাথাটা ভার ভার লাগছে। তখনই দেখি রুদ্র পূর্ণতাকে পিঠের উপর নিয়ে লঞ্চের ভিতর যে পানি ঢুকেছে সেখান থেকে উঠে আসছে। আমি দৌড়ে রুদ্রের কাছে গিয়ে জড়িয়ে ধরি। রুদ্রের সারা মুখে কালি লেপ্টে আছে। আমি রুদ্রকে ছেড়ে পূর্ণতাকে কোলে নিই। পূর্ণতা নড়ছে না, একদম শান্ত হয়ে শুয়ে আছে। আমি পূর্ণতাকে কয়েকবার আদরের স্বরে ডাকলে রুদ্র কোমল গলায় বলল, আমাদের পূর্ণতা আর উঠবে না মেঘ। ও ওর বাবাইয়ের উপরে অভিমান করেছে। আমি নিঃশব্দে পূর্ণতাকে নিচে শুয়ে দেই। সবাই যে যেরকম পারছে এখানে থেকে বের হচ্ছে। আমার পেটে আবার ব্যথা উঠলে আমি চিৎকার করে কুঁকড়ে উঠি। রুদ্র আমার পেটে চুমু খায়। পরক্ষণেই পূর্ণতার কপালে চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে পূর্ণতাকে কোলে নিয়ে আমার হাত ধরে। আমি ব্যথায় উঠতে নিলেও বসে পড়ে। আমার জন্য রুদ্রও যেতে পারছে না। লঞ্চের এক পাশ তলিয়ে গেছে, অন্য পাশে আগুন ক্রমশই আমাদের দিকে তেড়ে আসছে। আমি কোনো রকমে লঞ্চের পাশে এসে রুদ্রকে বললাম, আমি তোমার কোনো কথাই রাখতে পারলাম না। আমাকে কখনো ক্ষমা করো না, কখনোই না। পৃথিবীর নিয়মই এটা, রুদ্র আর মেঘ একই সাথে একই আকাশে থাকতে পারে না। তুমি আমার পূর্ণতাকে আমার বোন বৃষ্টির কবরের পাশে শুয়ে রেখে দিও। কেউ যেন বিরক্ত না করে। সোনা মেয়ে ঘুমাচ্ছে, ঘুমাক। লক্ষ্মী মেয়েটা আমার। পূর্ণতার কপালে চুমু খেয়ে রুদ্র কিছু বুঝে ওঠার আগে রুদ্রকে লঞ্চ থেকে ধাক্কা দিলাম। শরীরটা ক্লান্ত হয়ে আসছে, চারদিকে আগুনের কালো ধোঁয়া ছেয়ে গেছে। আমি পেটে হাত দিলাম। আমার সোনা, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে বাঁচানোর জন্য আমি জীবন দিয়ে দিতাম, কিন্তু নিয়তি চায় না তোমাকে এই সুন্দর পৃথিবী দেখাতে। থাক বাবা, তোমার এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে হবে না, যেখানে তোমার বাবা আমাকে একসাথে রাখতে চায় না। ক্ষমা করে দিও সোনা। রুদ্রকে তো পাঠিয়েছে, ভাবতেই ঠোঁটের কোণায় মুচকে হাসি ফুটে ওঠে। তখনই লঞ্চের পাশ থেকে মৃদু শব্দে মেঘ বলে ডেকে ওঠে। আমি সে দিয়ে উঠে যেতে নিলে পেটে ব্যথায় বসে পড়ি হামাগুড়ি দিয়ে। সেখানে এগিয়ে গিয়ে দেখি রুদ্র এক হাতে মেয়েকে জড়িয়ে অন্য হাতে লঞ্চের এক কোণা ধরে আমাকে ডাকছে। আমি রুদ্রের দিকে তাকালে ও অসহায় চোখে আমার দিকে তাকায়, যার মানে সে আমাকে ছাড়া কোথাও যাবে না। আমি রুদ্রকে দেখে মুচকি হেসে বললাম, মেয়েটা তো দিয়েই দিছি, আবার কেন আসলে? এই ছেলেটা আমি নিয়ে যাব, একে তোমার কাছে দিলে ওপারে আমি একলা কি করে থাকবো? যাও তো, চলে যাও। আমার কথা শুনে রৌদ্রের গাল গড়িয়ে কয়েক ফোঁটা জল পড়ে। বড্ড বোকায় থেকে গেল তুমি। আমি তোমাকে ছাড়া একা থাকতে পারি না, তুমি ভুলে গেলে? রুদ্র পানির ভিতর থেকে আমার বাহু শক্ত করে জড়িয়ে ধরে, কপালে চুমু খায়। বড্ড বেশি ভালোবাসি শানু তোমাকে। এই নিষ্ঠুর পৃথিবীর আমাদের ভালোবাসা সহ্য হলো না। বিয়ের পোশাকে দুজন ছেলে মেয়েকে এত মানুষের ভিড়ে দৌড়াতে দেখে সবাই তাকিয়ে আছে।
পুলিশ নদী থেকে লাশ তুলে একসাথে রেখে কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আকাশ আর জেনি সকাল থেকে রুদ্র মেঘের অপেক্ষা করতে করতে বিয়ের পিঁড়িতে বসেছে। তখনই কেউ পাশ থেকে বসে ওঠে। আজকে ঢাকা থেকে বরিশাল আসার পথে একটা লঞ্চ ডুবে গিয়ে অনেক মানুষ মারা গেছে। কথাগুলো শুনে শিউরে ওঠে দুজন ছুটে চলে আসে নদীর পাড়ে। চারপাশ পুলিশ কারো কাছে যেতে দিচ্ছে না, তো বোঝেনি আকাশ তাদের ঠেলে লাশের ভিতরে যায়। সবাই একটু একটু করে দেখছে এই আশায় যেন এখানে ওদের না পাওয়া যায়। হঠাৎ জেনি থেমে দাঁড়িয়ে পড়ে। জেনিকে থামতে দেখে আকাশ ভ্রু কুঁচকে তাকালে জেনি হাতের ইশারা করলে সেদিকে তাকিয়ে দেখে একটা ছোট হাত কালো কাপড়ের পাশ থেকে বেরিয়ে রয়েছে। হাতে এক জোড়া রূপার সাদা চুড়ি, যেটা জেনি পূর্ণতাকে জন্মদিনে পরিয়ে দিয়েছিল। জেনি সেখানে বসে কাপড় সরিয়ে শক্ত করে ঘুমিয়ে থাকা পূর্ণতাকে জড়িয়ে ধরে। তার পাশে একে পরের হাত ধরে রুদ্র আর মেঘ শুয়ে আছে। জেনি আর আকাশ, কারো মুখে কোনো কথা নেই। আকাশ নিঃশব্দে সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। কিছু লোক সবাইকে অ্যাম্বুলেন্স ভরে ওদের নিয়ে যায়, আর আকাশ সেদিকে তাকিয়ে থাকে। চোখের কোণায় পানিগুলি শুকিয়ে গেছে। জেনি পাশে বসে পাগলের মতো কাঁদছে। রাইমা একের পর এক আকাশের ফোনে কল দিচ্ছে। আকাশ ভাইয়া, খবরে দেখলাম লঞ্চে আগুন লেগে ডুবে গেছে। ভাইয়া কই? ওরা ঠিক আছে তো? ওদের কাছে ফোনটা দাও তো। আকাশের কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাইয়ের মৃত্যু বোনের কাছে বলা। রুদ্রের কাছে জানতে ইচ্ছে করছে, আচ্ছা রুদ্র, ভাইয়ের মৃত্যু বোনের কাছে কিভাবে বলতে হয়? আজ আকাশ বাবা হয়েছে। হাসপাতালে ছোট মেয়েকে কোলে নিয়ে দ্রুত রুদ্রের নাম্বারে ফোন। বাবা হওয়ার আনন্দ কিভাবে প্রকাশ করতে হয় জানতে। কিন্তু ফোনের ওপাশ থেকে একজন কর্কশ কণ্ঠে বলে ওঠে, নম্বরটা বন্ধ আছে। আকাশের চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সংসারটা তাদের ঠিক চলছে, মাঝে মাঝে দীর্ঘ শ্বাসের কারণে থেমে যেতে হয়। হাসতে গেলে কষ্ট। খুব ইচ্ছে রুদ্রকে জড়িয়ে ধরে ওর দুঃখ আনন্দের মুহূর্তগুলো বলতে। রাইমা ছোট্ট একটা কেক নিয়ে পা টিপে টিপে ভাইয়ের রুমে ঢুকছে। আজ যে তার ভাইয়ের জন্মদিন। পিছন পিছন রাকিব ধীর পায়ে রুমে ঢুকছে। রুমের ভিতর ঢুকতে কিছু ছোট ছেলে মেয়ের কণ্ঠ বেশি ওঠে, ফুফি আমি এখানে। শব্দগুলো কানে যেতে দোকান চেপে ধরে বসে পড়ে। পাশে চোখ পড়ে মেঘের বানানো কাতার দিকে। নিচের নামটা ফাঁকা পড়েছে। মেঘের হাসি মুখটা চোখের সামনে ভেসে ওঠে। মেঘ মুচকি হেসে বলে, এই তো 2 মাস বাকি। রাইমা খাতাটা বুকে জড়িয়ে হাওমাও করে কেঁদে ওঠে। রাকিব রাইমার ঘাড়ে হাত রাখতেই রাইমা উঠে রাকিবকে জড়িয়ে ধরে। রাকিবের মনে পড়ে মেঘকে ধন্যবাদ জানানো হয়নি এত ভালো একজন জীবনসঙ্গিনী দেওয়ার জন্য। তার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। চোখের সামনে ভেসে মেঘের বলা কথাগুলো। প্রত্যেক মানুষের জীবনে অতীত থাকে, তাকে কখনো বলা যায় না। তাকে নিয়ে যত অনুভূতি থাকে সব জীবনের প্রথম অনুভূতি। আপনি যখন সেই অনুভূতির সম্মুখীন হবেন ততবার আপনার তার কথা মনে পড়বে। তাই বলে এই নয় দ্বিতীয়বার কারো প্রেমে পড়া যাবে না। প্রেমে মানুষ পড়ে বহুবার, তবে হৃদয়ের প্রেম একবারই হয়, যাকে সে হৃদয়ের ভিতর রেখে দেয়। তবে বেঁচে থাকা, ভালো থাকার জন্য আমাদের আরও একজনকে বেছে নিতে হয়। দিন শেষে অতীত ভুলে সেই মানুষটার খুশির জন্য আমাদের